স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আমাদের আজকের ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঘরে বাইরে। বিংশ শতাব্দীর প্রথম দিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন দুটি দলে বিভক্ত হয়। এক দল ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র তুলে বিলাতি পণ্য বর্জন করে উগ্র পন্থা অবলম্বন করেন। আরেক দল চায় ভারতের আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নের লক্ষ্যে জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতবর্ষ থেকে ব্রিটিশদের উৎখাত করতে। ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে রবি ঠাকুরের লেখা ঘরে বাইরে উপন্যাস। গল্পের প্রধান চরিত্রে রয়েছে নিখিলেশ, যিনি উদার, যুক্তিবাদী ও মানবিক প্রজা কল্যাণকামী এক জমিদার। এরপর আমরা গল্পে দেখব বিমলা। আরও এক প্রধান চরিত্রে অবস্থান করছে বিমলা, যিনি নিখিলেশের প্রথম স্ত্রী, যে ঘরের গণ্ডি পেরিয়ে বাইরের জগতে স্বাদ পেয়েছে এবং তার মধ্যে দেখা গেছে এক দ্বন্দ্ব। এর পরবর্তী আরেক চরিত্র দেখব সন্দীপ। সন্দীপ রয়েছে নিখিলেশের এক বন্ধু, যিনি গৌণ চরিত্র হিসেবে এই গল্পে আমরা দেখতে পাব, যিনি উগ্র জাতীয়তাবাদীকে আশ্রয় নিয়ে। রবি ঠাকুরের এটি কালজয়ী রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। 1916 সালে সবুজপত্র পত্রিকায় এই উপন্যাসটি প্রকাশিত হয়, যেটি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। উপন্যাসের কাহিনী শুরু হয় বিমলার অতীত স্মৃতিচারণের মধ্য দিয়ে। অপরূপ সুন্দরী না হয়েও জমিদারের ঘরে বিয়ে হয় বিমলার। বিমলার স্বামী জমিদার নিখিলেশের অপরূপ দুই বৌদি ছিল, কিন্তু তাদের দুজনের কপাল ছিল পোড়া। তাই নিখিলেশের দাদি নিখিলেশের জন্য বিমলার মতোই সুলক্ষণা গৌরবর্ণ মেয়ের ঘরে তুলে আনেন। উচ্চশিক্ষিত নিখিলেশ তার স্ত্রী বিমলাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মিস গিলবি নামে ইংরেজ মহিলাকে শিক্ষিকা হিসাবে নিয়োগ দেন। এদিকে বিমলার এমন হাল ফ্যাশনের সাজসজ্জা দেখে তার বিধবা জাদের মনে জ্বালা ধরত। যদিও নিখিলেশ তার বৌদিদের ভরণ পোষণ সহ সব আবদারই মেটাত, মাঝে মধ্যে যাদের অন্যায় আবদার দেখে তাদের প্রতি বিমলার খুব রাগ হতো। আর এমন খুনসুটির মধ্য দিয়েই দাম্পত্য জীবনের 9টি বছর কেটে যায় নিখিলেশ ও বিমলার। এমন সময় দেশে ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সূচনা ঘটে। নিখিলেশ স্বদেশী আন্দোলনকে সমর্থন করলেও বিলাতি পণ্য বর্জনের নামে গরিব ব্যবসায়ীদের কাছে থাকা বিলাতি কাপড় কুড়োনোকে সমর্থন করতেন না। নিখিলেশের মধ্যে নিজস্ব উৎপাদন ব্যবস্থা না বাড়িয়ে বিলাতি পণ্য বর্জনের নামে তাড়াহুড়ো করলে দেশের মানুষ কষ্ট পাবে। শুধু দেশি লবণ খেয়ে আর দেশি মোটা কাপড় পরেই তো দেশের মানুষ কখনোই বাঁচতে পারে না। তার উপর দেশি কাপড়ের উৎপাদন কম, কিন্তু দামও খুব বেশি।
তাই নিখিলেশ দেশের উন্নয়নের জন্য নিজস্ব উৎপাদন ব্যবস্থা বাড়ানোর জন্য জোর দিয়েছিলেন। নিখিলেশের বন্ধু সন্দীপ, তিনি স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। স্বদেশী প্রচারের জন্য দলবল নিয়ে নিখিলেশের এলাকায় আসে সন্দীপ। নাট মন্দিরের সামনে নিখিলেশের এলাকায় এসে বক্তৃতা দেন সন্দীপ। আর সন্দীপের বক্তৃতা শুনে সকলেই মুগ্ধ হয়ে পড়েন এবং চারদিকে বন্দে মাতরম রব ওঠে। সন্দীপ স্বদেশিকতার কথা বলে বিমলার কাছ থেকে টাকা নিতেন, তাই বিমলা তার প্রতি খুব ক্ষোভ ছিল। বিমলা সন্দীপকে সরাসরি না দেখলেও সন্দীপের বক্তৃতা শুনে বিমলার জ্ঞান ফিরে পায়। বিমলা সন্দীপের ভক্ত হয়ে যায়। এক রাতের জন্য অতিথি হয়ে নিখিলদের বাড়িতে অতিথিও হয় সন্দীপ। সকলেই রংপুরে রওনা হবেন। একথা শুনে বিমলা তার স্বামী নিখিলেশকে বলে, আমার ইচ্ছা আমি নিজে উপস্থিত হয়ে সন্দীপকে খাওয়াবো, তাই সন্দীপ যেন বাড়িতে আরেকটি দিন অবস্থান করে। বিমলার খাওয়ানোর প্রস্তাব সন্দীপ গ্রহণ করেন। বিয়ের 9 বছর পর এই প্রথম বিমলার সঙ্গে সন্দীপের সাক্ষাৎ হয়। বন্ধুর স্ত্রীর সঙ্গে ভাব জমায় সন্দীপ। বিমলাকে দেখার পর সন্দীপ সিদ্ধান্ত নেয় এখন থেকে ঘুরে ঘুরে স্বদেশী প্রচার করবে না। একবার বিমলাদের বাড়িতে গিয়ে স্বদেশী প্রচারের কেন্দ্র বানিয়ে প্রচার চালাবে সন্দীপ। আর চতুর সন্দীপ তাদের স্বদেশী আন্দোলনের মুখ্য রানী বানাতে চায়। সন্দীপ চায় বিমলা তাদের নেতৃত্ব দিক। বিমলার সঙ্গে পরামর্শ না করে দেশের কল্যাণে এগোয় না। সন্দীপের কথা শুনে স্বামী সংসার ভুলে বিমলা নিজেকে দেশের বড় নেত্রী ভাবতে শুরু করে। এইভাবে তার স্বামীর সঙ্গে দূরত্ব ক্রমই বাড়তে থাকে। কিন্তু বিমলা বুঝতেই পারছিল না যে কত বড় ভয়ঙ্কর ঘটনা তার সঙ্গে ঘটতে চলেছে। সন্দীপের প্রতি বিমলার এমন আকর্ষণ দেখে নিখিলেশের হৃদয়ে প্রবল ঝড় ওঠে। তখন নিখিলেশ উপলব্ধি করে তার শান্ত স্বভাব ভাবের থেকে সন্দীপের চটপট স্বভাবই বেশি পছন্দ করে বিমলা। বিমলা চিন্তা করে স্ত্রীর অধিকারে ওলা আটকে রাখলে কেউ সুখী হতে পারবে না। তাই এমন মিথ্যা ভালোবাসা থেকে বিমলাকে মুক্তি দিতে চায় নিখিলেশ। একদিন নিখিলেশ বিমলাকে বলে, আমি তোমায় ছুটি দিলাম। আমি যদি তোমার আর কিছু নাও হতে পারি, তবে কারোর হাতের হাত করা হব না। একথা শুনে বিমলা চুপ করে রইল। অন্যদিকে বিমলাকে নিয়ে সন্দীপের মনের মধ্যে ঝড় বইছে। সে বিমলাকে ভুলতেও পারছে না, ছুঁতেও পারছে না। এদিকে সন্দীপের চোখে কামনার আগুন দেখে বিমলার সন্দীপের কাছ থেকে নিজেকে দূরে দূরে রাখার চেষ্টা করেন। কিন্তু সন্দীপের প্রতি তার একটা ভাব তৈরি হয়েছে বিমলার। স্বদেশী আন্দোলনের জোয়ারে ভাসছে গোটা দেশ। স্বদেশী কর্মীরা বিলাতি পণ্য বর্জনের নামে হাটে বাজারে গোলমাল শুরু করেছে। তারা এ সময় স্বদেশীরা নিখিলের এলাকায় অবস্থিত সুখসায়রের হাটে বিলাতি পণ্য ধ্বংস করতে এলে নিখিলেশ তাদের বাধা দেয়। আর এ বিষয়ে বিমলা ও সন্দীপের মধ্যে কথা কাটাকাটি চলে। নিখিলেশের প্রতিবেশী জমিদার হরিশ মণ্ডল দরিদ্র প্রজা পঞ্চু, বউ যক্ষায় তার মারা গেছে। 4 সন্তান নিয়ে কোনোভাবে দিন চলে তার। তাই মানবদরদী চন্দ্রনাথ বাবুকে পঞ্চুকে কিছু টাকা ধার দেন। সেই টাকা দিয়ে পঞ্চু বিলাতি কাপড় কিনে হাটে বিক্রি করত। কিন্তু স্বদেশী কর্মীরা পঞ্চুর বিলাতি কাপড়গুলো পুড়িয়ে ফেললে হরিশ মণ্ডল তখন পঞ্চুকে 100 টাকা জরিমানা করে। এসব বিষয়ে নিখিলেশ প্রতিবাদ জানায়। স্বদেশীরা নিখিলকে প্রবলভাবে অপমান করে এবং তার বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি পর্যন্ত শুরু হয়। দিন কয়েক পরে
সন্দীপের বিশেষ ভক্ত অমূল্য আসে সন্দীপের সঙ্গে দেখা করতে। অমূল্য সন্দীপকে বিভিন্ন অঞ্চলের স্বদেশী আন্দোলনের খোঁজখবর দেয়। অমূল্যর সঙ্গে আলাপ করে সন্দীপ বুঝতে পারল স্বদেশী আন্দোলন এগিয়ে নিয়ে যাবার জন্য টাকার প্রয়োজন। তখন সন্দীপ বিমলার কাছে 50,000 টাকা চাইলে একথা শুনে বিমলা বলল, আমি এত টাকা কোথায় পাবো? তখন সন্দীপ বিমলাকে বলল, নিখিলেশের সিন্ধুক হতে টাকা এনে দিতে। একদিন সন্দীপ বিমলাকে জরুরি ভিত্তিতে অত্যন্ত 5,000 টাকা এনে দিতে বললেন। তা শুনে বিমলা হতবাক, কোথায় এত টাকা পাবে? হঠাৎ বিমলার মনে পড়ল তার বিধবা যাদের প্রণামী হিসাবে প্রতি বছর 3,000 টাকা করে ব্যাংকে জমা রাখেন নিখিলেশ, কিন্তু এবছরে 6,000 টাকা এখনও ব্যাংকে জমা হয়নি। টাকাগুলো রাখা আছে পাশের ঘরে সিন্ধুকের মধ্যে। এই টাকাগুলোকে দেশের কাজে লাগাতে চায় বিমলা। তাই সে রাতের আধারে সকলের অগোচরে সিন্ধুক খোলে, কিন্তু সিন্ধুকের মধ্যে টাকার বদলে কাগজে মোড়ানো কতগুলো গিনি সোনা স্বর্ণমুদ্রা রাখা ছিল। বিমলা মনে মনে বন্দে মাতরম বলে সবগুলো গিনি মুদ্রা চুরি করে সন্দীপের হাতে দিল। সন্দীপ গিনিগুলো দেখে বলল, এখানে তো 6,000 টাকা আছে। আর একথা শুনে অমূল্য তখন সন্দীপকে বলল, আমাদের তো 3,500 টাকা প্রয়োজন, তাই বাকি টাকাগুলো রানু দিদিকে ফেরত দিন, ভবিষ্যতে কাজে লাগবে। ভবিষ্যতে কাজে লাগার কথা বলে সবগুলো স্বর্ণমুদ্রা রেখে দিল সন্দীপ। স্বার্থবাদী সন্দীপের এমন লোভী আচরণে বিমলা ও অমূল্যের মনে সন্দীপের প্রতি ঘৃণা জন্মায়। দিন কয়েক পরে একটি বেনামি চিঠিতে নিখিলদের বাড়িতে হুমকি দেয় স্বদেশীরা। একথা শুনে মেজরানী বিমলাকে উদ্দেশ্য করে বলেন, আমাদের ঘরের মধ্যে তো ডাকাত লুকিয়ে আছে, ঘরের জনকে তো বিশ্বাস করা যায় না। তাই আমাদের এবারকার প্রণামীর টাকাটা তুমি ব্যাংকে পাঠিয়ে দাও নিখিল। মেজজার এমন কথাবার্তা শুনে বিমলার মনে অশান্তি জাগে। নিরুপায় বিমলা তখন সিদ্ধান্ত নেয় নিজের গয়না বিক্রি করে সিন্ধুকের মধ্যে টাকা ফেরত দিবে। বিমলা গয়নার বাক্সটি স্বদেশী পণ্য অমূল্যের হাতে দিয়ে বলেন, এই গহনাগুলো বিক্রি করে 6,000 টাকা এনে দাও অমূল্য। অমূল্য বিমলাকে নিজের বড় বোনের মতন সম্মান করত। তাই সে বিমলার গয়নাগুলো বিক্রি না করে নিখিলেশের চকুয়ার কাছারি হতে 6,000 টাকা ডাকাতি করে নিয়ে আসে। বিমলা যখন সমস্ত ঘটনায় জানতে পারল তখন তার মনে অশান্তি আরও বেড়ে গেল। বিমলা নিজেই নিজেকে ভৎসনা করে বললেন, আজ আমাদের জন্যই অমূল্যকে এমন একটি বিপজ্জনক কাজ করতে হয়েছে। পরে বিমলার নির্দেশেই সমস্ত টাকা দিয়ে আসে অমূল্য, আর সন্দীপ ঘরে রাখা গয়নার বাক্সটি বিমলাকে ফেরত দিতে এলে দেশের সেবার জন্য গয়নার বাক্সটি সন্দীপের হাতে তুলে দেন বিমলা। এদিকে মুসলমানেরা স্বদেশীদের বিরুদ্ধে ক্ষেপে ওঠে। বিভিন্ন এলাকায় হিন্দু মুসলমানের দাঙ্গা শুরু হয়। তখন নিখিলেশ সিদ্ধান্ত নেয় বিমলাকে নিয়ে গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসবে। রাতের ট্রেনে কলকাতায় যাবে নিখিলেশ ও বিমলা। তাই সব কিছু গুজগাছ চলছে। তখন মেজরানী এসে নিখিলেশকে 6,000 টাকা স্মরণ করালে বিমলা তখন বলে, আমি 6,000 টাকা খরচ করে ফেলেছি। একথা শুনে নিখিলেশ কিছুই বলে না। অবশেষে বিমলা তাকে নিজের ভুল বুঝতে পেরে স্বামীর পা ধরে কাঁদতে থাকে। নিখিলেশ বিমলার সমস্ত অপরাধ মার্জনা করে দেয়। নিখিলেশ ও বিমলা কলকাতায় যাবার জন্য জিনিসপত্র গুছাতে গেলে ঠিক তখনই মুসলমানদের তাড়া খেয়ে সন্দীপ আসে নিখিলেশদের বাড়িতে। পরে সন্দীপ বিমলার কাছ থেকে নেওয়া 6,000 টাকার গিনিমুদ্রা ফেরত দিয়ে দ্রুত নিখিলদের বাড়ি ত্যাগ করেন সে। আর সেই মুহূর্তে
চন্দ্রনাথ বাবু এসে নিখিলেশকে বলে, মুসলমানেরা খেপে উঠেছে, হরিশ্চন্দ্রের কাছারি লুট হয়েছে, মেয়েদের উপর নির্যাতন চলছে। আর একথা শোনা মাত্রই হিন্দু মুসলমানের দাঙ্গা থামাতে ঘোড়া নিয়ে ছুটলেন নিখিলেশ। এমন পরিস্থিতিতে নিখিলেশের বাড়ি থেকে বের হতে বাধা না দেওয়ায় বিমলার প্রতি ক্ষোভ বাড়লেন মেজরানীর। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো। দূর থেকে মানুষের কোলাহল ভেসে আসছে। উৎকণ্ঠিত বিমলা জানালার পাশে দাঁড়িয়ে আছে। রাত 10টার দিকে আহত অবস্থায় নিখিলেশকে বাড়িতে আনা হলো। নিখিলেশের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় আশঙ্কাজনক তার বুকে গুলি লেগে মারা গেছে অমূল্য।